বিচ্ছেদের 5 বছর পর হঠাৎ করে তার সাথে আবার আমার দেখা হবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি, তাও আবার এইভাবে। আর তার সাথে দাঁড়িয়ে আছে অহনা, কারণ অহনা হলো ঋতুর মামাতো বোন আর ঋতু হলো সেই মানুষটি যার জন্য বিনা অপরাধে 2টা বছর জেল খাটতে হয় আমাকে। কিন্তু যখন আমি জেল খেটে বের হলাম তখন তো সে আসলো না, আজকে আসলো। আর আসবে বা না কেন, আমার কাছে যে এখন অনেক টাকা পয়সা হয়েছে, আজকে কেন আমার সামনে আসলে ঋতু? ঋতু উত্তরে বলল, একটা সাহায্য করবা সাইমন? আমি উত্তরে বললাম, সরি, আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তখন ঋতুর পাশে থাকা মেয়েটা মানে অহনা বলল, আমি চাই তুমি তাকে সাহায্য করো। আমি বললাম, তুমি তো সবকিছুই জানো, তাহলে তুমি কিভাবে বলতে পারলা যে আমি তাকে সাহায্য করব? অহনা বলল, আমার কথাই তুমি ওকে এই অফিসে চাকরিটা দিয়েছিলে, তাই চাই আজকে তুমি আবারও ওকে সাহায্য করো। আমি বললাম, সেটা আমার দ্বারা সম্ভব না, কারণ তোমার কথা অনুযায়ী আমি তাকে না দেখে চাকরিটা দিয়ে দিয়েছি। আর যখন তাকে আমি প্রথম দেখছিলাম, তাও আবার কালকে সকালে, তখন আমার ইচ্ছে করছিল তাকে আমি খুন করে আবারও জেল খাটিয়ে। অহনা বলল, সাইমন, আমি চাই তুমি ওকে ক্ষমা করে দাও। আমি বললাম, অহনা, তোমার মাথা কি ঠিক আছে? ঋতু আমার কলিজায় আঘাত করছে, আজও মনে পড়ে সেই দিনের কথাগুলো। তখন অহনা বলল, কি হয়েছিল সেই দিনে? আমি বললাম, তাহলে আজকে তোমাকে সবটা খুলে বলি। আমি সেদিন রাত করে বাসায় ফিরছিলাম, প্রায় 1টার কাছাকাছি হবে। রাস্তা দিয়ে হাসছি আর ভাবছি আজকে বাসায় গেলে কি বলবো। আজ নিয়ে 5বার ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আমার চাকরিটা হয়নি, কারণ এই শহরে আমার মামা চাচা তেমন নেই যে তাদের ক্ষমতার বিনিময়ে আমি চাকরিটা নিতে পারবো। এত কষ্ট করে অনার্সটা পাস করছি, তাই ভাবলাম একটা চাকরি করব, কিন্তু অনেকদিন যাবত চেষ্টা করার পরেও আমি পাচ্ছি না, আমি ব্যর্থ। এসব ভাবছি আর নিজেকে গালি দিয়ে হাঁটতেছি, তখন পকেট থেকে বের করে যেই না সিগারেটটা মুখে নেব, ঠিক তখন জুপের আড়াল থেকে একটা আওয়াজ আমার কানে আসলো, কেউ আমাকে বাঁচাও, প্লিজ কেউ আমাকে বাঁচাও। আমি আর কোনো কিছু না ভেবে জুপের দিকে এগুতে লাগলাম। যতই না সামনে যাচ্ছি আওয়াজটা ততই ঘন হচ্ছে। আমি তখন আরো জোরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে জুপের কাছে চলে আসছি, তখনই লক্ষ্য করলাম একটা মেয়ে মেঝেতে বসে কান্না করছে, আর তার পাশে মনে হয় 10 জনের মতো লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ বলছে, বস, মালটা কিন্তু দেখতে খাসা, খেয়ে মজা পাওয়া যাবে। তখন আরেকজন বলল, বস, ওকে আমাদের বাংলোতে নিয়ে যাই। তখন তাদের বস বলল, না, ওকে এখানেই বুক করব। এই বলে লোকটি তার মাস্কটা খুলে ফেললো। মাস্কটা খোলার পর তাকে দেখে আমি 1000 ভোল্টের একটা শট খেলাম, কারণ সে আর কেউ না, আমার বন্ধু রাহাত। রাগে আমার মাথাটা যেন একদম গরম হয়ে যাচ্ছে। আমি তখন তাদের সামনে গেলাম আর গিয়ে বলতে লাগলাম, রাহাত, তুই এই মেয়েটাকে ছেড়ে দে। রাহাত বলল, সাইমন, তুই এখান থেকে চলে যা, ওর সাথে পার্সোনালি আমাদের সমস্যা আছে। আমি চাই না বন্ধু ওর জন্য আমাদের সম্পর্কে আঘাত আসুক। আমি বললাম, সে যদি কোনো দোষ করে থাকে তাহলে তো পুলিশ আছে, আর তা না হলে তার ফ্যামিলি আছে। তুই কেন তাকে শাস্তি দিবি? আর যে শাস্তি তুই ওকে দিতে চাচ্ছিস সেটা আমি বেঁচে থাকতে কখনো সম্ভব না, কারণ এটা হলো অন্যায়, আর আমি তোকে এটা করতে দেব না। রাহাত বলল, সাইমন, আমি সত্যি সত্যি বলছি, এবার কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে, আমাদের কাছে ব্যাঘাত ঘটাইস না, না হলে কিন্তু তোর অবস্থাও। আমি বললাম, ছি, এই ছিল তোর বন্ধুত্ব? আর রাহাত, তুই ভালো করেই জানিস যে আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আমি আমার বাপকেও চিনি না, আর তুই তো সামান্য আমার বন্ধু মারতো। রাহাত আমার কথা শুনে একটা ঢুক দিল। তখন তার পাশে থাকা একজন ব্যক্তি উঠে বলল, বস, আপনি বললে ওকে এখানেই শেষ করে দেব, আপদটা বিদায় করে দেব। রাহাত তাকে বলল, তুই কখনো পারবি না। তখন লোকটা বলল, কারণ কেন? তুই নিশ্চয়ই ড্রাগনকে জানিস। ছেলেটা বলল, হ্যাঁ জানি, যে অন্যায়ের প্রতিবাদ করে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখতে পারিনি। আর আমি শুনছি তাকে নাকি একবার দেখলে কেউ বাঁচতে পারে না, নির্মম ভাবে নাকি তাকে হত্যা করা হয়। রাহাত বলল, এবার ভাব তোর কপাল কত ভালো, তোর সামনে যে লোকটি আমাকে হুমকি দিচ্ছে সে আর কেউ না, সে হলো ড্রাগন অফ দ্য মাফিয়া কিং। রাহাতের মুখ থেকে ড্রাগন নামটা শুনে যেন সবার কলিজায় পানি শুকিয়ে গেছে। কেউ লক্ষ্য করেনি এত সামান্য ছোট একটা ছেলে ড্রাগন হবে। সবাই যেন সেখানে কাঁপাকাঁপি শুরু করে দিছে। আমি বললাম, রাহাত, আমি কি আমার আসল রূপে আসবো নাকি ওকে ছেড়ে দিবি? রাহাত বলল, ওকে ছেড়ে দেওয়ার আগে আমি তোকে কিছু প্রশ্ন করতে চাই। তুই আমার জায়গায় থাকলি তাকে কি করতি? আজ থেকে 1 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। ও প্রতিনিয়ত আমাকে শুধু ব্যবহার করছে ওর প্রয়োজনে, কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবাসি, যার কথা আমি বাসায় বলছি। কয়েকদিন আগে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে মানা করে দিছে। অনেক কষ্টে আমি আব্বুকে রাজি করাইছিলাম, কিন্তু সেটার প্রতিদানে সে আমাকে দিছে ধোঁকা।
আর এই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার আমি দেখছি না, কারণ তার জন্য আমি প্রতিটা রাত কান্না করছি। তখন আমি বললাম, দেখ ভাই, ভালোবাসা কিন্তু সবার জন্য না। আর মেয়েটাকে লক্ষ্য করে বললাম, আপনার কাজটা একদমই ঠিক হয়নি, কখনো মানুষের মন নিয়ে খেলবেন না। আমি তখন মেয়েটার হাত ধরে টান দিলাম আর মেয়েটা উঠে দাঁড়িয়ে গেল। আমি রাহাতকে উদ্দেশ্য করে বললাম, রাহাত, আমি এখন আসি, পরে কথা হবে। রাহাত বলল, সাইমন, আজকে তোর জন্য বেঁচে গেল, ওকে বলে দিস ও যেন এই জন্মে বেঁচে থাকতেও আমার সামনে না পড়ে। যদি আমার সামনে পড়ে তাহলে শিয়াল কুকুরের মতো ওর দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবো। রাহাত বলল, চল আমরা সবাই এখন যাই। এই বলে তারা সবাই চলে গেল। আমি মেয়েটাকে নিয়ে হাঁটতে লাগলাম। মেয়েটা বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উদ্ধার করার জন্য। তখন আমি বললাম, আপনাকেও ধন্যবাদ, কারণ আপনার জন্য ভালো ভালো মেয়েরা অনেক ছেলের কাছেই দোষী, যাদেরকে কেউ সহজে বিশ্বাস করতে পারে না। তখন আমি বললাম, রে, রাহাতকে তো একটা কথা বলা হয়নি। তখনই রাহাতের ফোনে একটা ফোন করলাম। হ্যালো দোস্ত, কই আসোস? রাহাত বলল, এই তো আমাদের বাসার সামনে চলে আসছে। ওরা কোথায়? ওদেরকে তো এইমাত্র পাঠাইলাম। আমি বললাম, তাদের কি হুঁশিয়ার করে দিছিস যাতে আমার নাম কাউকে না বলে, কারণ যেহেতু ওরা আমাকে দেখে ফেলছে। রাহাত বলল, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তাদেরকে অনেক আগেই বলে দিছি। আমি বললাম, ধন্যবাদ, কালকে চায়ের দোকানে দেখা হবে। রাহাত বলল, আচ্ছা। এই বলে ফোনটা কেটে দিলাম। তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এত রাতে আপনি বাহিরে কি করেন? তখন মেয়েটা বলল, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, চাচা আর চাচির কাছে বড় হয়েছি। আর আপনার বন্ধু রাহাতকে আমি ধোঁকা দেইনি। তাকে ধোঁকা দেওয়ার একটাই কারণ, সেটা হলো আমার চাচা আর চাচি তারা চায় না আমি তাকে বিয়ে করি। কিন্তু আমি এই কথাটা রাহাতকে বললে সে সমস্যা সৃষ্টি করবে, তাই আমি তাকে বলিনি। আপনাকে দেখে অনেকটাই বিশ্বাসী মনে হলো, তাই আপনাকে বললাম। আমি বললাম, আপনি কেন বিয়েটা ভাঙছেন? সে বলল, আমি বিয়েটা ভাঙিনি, বিয়েটা ভাঙছে আমার চাচা আর চাচি, যে কথাটা আমি আপনাকে একটু আগেও বললাম। আমি বললাম, তা এটা তো বললেন না, এত রাতে আপনি বাসার বাহিরে কেন? তখন সে বলল, আমি নিজ ইচ্ছায় বাসা থেকে বের হয়েছি। যদি বাসা থেকে বের না হতাম তাহলে আজকে আমার খুন হতো, তাও আবার তাদের হাতে, যাদেরকে আমি ছোট থাকতে নিজের বাবা এবং কি মা ভাবতাম। আমি বললাম, মানে? তখন মেয়েটা বলল, আমার নাম হলো ঋতু। আমি আজকে কলেজ থেকে যখন বাসায় ফিরি তখন শুনতে পাই আমার চাচা আর চাচি কি নিয়ে যেন কথা বলছেন। তারা বোধহয় লক্ষ্য করেনি যে আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি। চাচি তখন চাচাকে বলছে, ঋতুর বয়স তো এখন 18-র কাছাকাছি হতে চললো, আর 2টা বছর পের হয়ে গেছে, এখনো আপনি কোনো কিছু করতেছেন না। আমি আপনাকে কবে বলছি ও বড় হলে ওর বিয়ে হয়ে যাবে, দেখছেন কয়েকদিন আগে বিয়েটা আসছে। যদি কোনোভাবে বিয়েটা হয়ে যেত তাহলে সব সম্পত্তিগুলো আমাদের হাতছাড়া হতো। চাচা বলল, তা তো কোনোভাবেই করা যাবে না, আজকে ওকে আসতে দাও, জোর করে হলো ওকে পেপারে সাইন করাবো, আর যদি আপোষে না মানে তাহলে ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আমি তাদের কথা শুনে কান্নায় যেন ভেঙে পড়লাম, তাও আবার নিচে গিয়ে সোফায় বসলাম। প্রায় অনেকক্ষণ পর দুইজনে নিচে আসলো এবং কি আমাকে সোফায় দেখে আমার পাশে আসলো আর বলল, মা কেমন আছিস? আরে আমার মাটা গরমে একদম ভিজে গেছে, কারেন্টটাও যে সময় মন চায় সে সময় চলে যায়। সালমা, একটু হাত পাকাটা নিয়ে আইতো। আমি মনে মনে ভাবতে লাগলাম, তুমি কত সুন্দর অভিনয় করো চাচি। তখন তারা একটা হাত পাকা এনে আমাকে বাতাস করতে লাগলো। তখন চাচা বলল, আজকে ক্লাস কেমন করলি? আমি বললাম, হ্যাঁ চাচা, অনেক ভালো। আচ্ছা, আমি এখন আসি। চাচা বলল, কোথায় যাবি? আমি বললাম, এই তো রুমে একটু ফ্রেশ হবো, তারপর ছাদে যাব। চাচা বলল, আজকে তোর সাথে কিছু কথা আছে, রাতের বেলা বসে বসে কথা বলবো নে। আমি বললাম, ঠিক আছে। ঠিক আছে বলে সেখান থেকে চলে আসি আমার রুমে। ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম, যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমার দেখতে হতো না। এসব ভাবছি আর কান্না করছি। আজকে মনটা অনেক খারাপ, তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথম পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরের পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট আর সবাই একটা করে লাইক করে দিও, কারণ ভিউর পাশাপাশি যদি একটা করে লাইক না করো তাহলে আমি বুঝবো কি করে যে আমার অডিয়েন্স গুলা আমাকে এত ভালোবাসে। আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও।